আচ্ছা, থ্যালামাস মানে আকার কথা। থ্যালামাস মানে হলো অভ্যন্তরীণ পক্ষ। ঠিক আছে? আচ্ছা, চালু আছে। আচ্ছা, খালি যখন আমি অনলাইনে এগুলো তখন ফোন আসে। আচ্ছা, এরপরে যখন আরো কিছু বিষয় যেমন হলো মিডুলা অবলঙ্গটা ও কর্পাস ক্যালোসাম নামকরণটা কেন হয়েছিল? হ্যাঁ, কর্পাস ক্যালোসাম। তোমরা দেখো এখানে কর্পাস ক্যালোসাম একটা শব্দ পেয়েছিল না? যে মস্তিষ্ক আঁকানোর সময় মস্তিষ্কের লম্ব চেতানোর সময় অবশ্য আগে থেকে ইয়েতে ক্লাস এসেছে, তাই আমি একটু ইউটিউবে দেখে নিই। দেখো কর্পাস মানে আসলে দেখো, হ্যাঁ, কর্পাস মানে হলো কর্পাস মানে কি? দেখো, কর্পাস মানে দেখো, আর ক্যালোসাম মানে শক্তভাবে গঠিত। ক্যালোসাম মানে শক্তভাবে ক্যালোসাম মানে কি? শক্তভাবে গঠিত। বুঝতে পেরেছো? তারপরে দেখো মেডুলা অবলঙ্গটা, এটার বাংলা মনে হয় বলা হয়নি। মেডুলা মানে কি? ভিতরে নরম অংশ। আর অবলঙ্গটা মানে বোঝায় কিন্তু আসলে লম্বাটে কিছু, বা এটা আরেকটা নাম হচ্ছে যে ডাল বা কাণ্ড। হ্যাঁ, তাহলে লঙ্গাটা মানে অবলঙ্গটা মানে কি? লং মানে কি? লম্বাটে। লং মানে লম্বাটে, সেখান থেকে অবলঙ্গটা আসছে। মেডুলা মানে কি? সবচেয়ে ভিতরে নরম অংশ। মেডুলা মানে হলো ভিতরের নরম অংশ। মেডুলা মানে হলো মেডুলা মানে ভিতরের নরম অংশ। মেডুলা মানে ভিতরের নরম অংশ। ভিতরের নরম অংশ। নরম অংশ। মেডুলা মানে ভিতরের নরম অংশ। আর দেখো অবলঙ্গটা মানে হচ্ছে যে লম্বাটি। অবলঙ্গটা মানে অবলঙ্গটা লম্বা। এই যে লং মানে বড় না, লম্বা না। অবলঙ্গটা মানে লম্বাটি। কেউ কেউ এটা বাংলা বলেছে ডাল। আসলে দুই সারি জাগের আচ্ছা, এবার দেখো আর কোনটা কোনটা নাম। আচ্ছা, এখানে মস্তিষ্কগুলোর কিন্তু ইংরেজি নামগুলো মনে রাখবে। হ্যাঁ, যেমন কোড ব্রেন বা প্রোসেনসেফালন, তাই না? যে প্রোসেন মানে অগ্র, কোড মানে অগ্র বোঝায়। আর তারপর দেখো মধ্য মস্তিষ্ক, মিড ব্রেন, ইংরেজিগুলো মনে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, মানে এই যে মস্তিষ্কের যে তিনটে আলাদা আলাদা নাম আছে, পরীক্ষায় কিন্তু ইংরেজিটাও আসতে পারে, মানে বাংলায় যে ইংরেজিটা না বইতেও আসছে, তাই না? এই কারণে ইংরেজিটাও মনে রাখতে হবে। মেসেনসেফালন, তাই না? এরপরে দেখো পশ্চাৎ মস্তিষ্ক, এখানে কিন্তু রোম্বেনসেফালন, এটার কিন্তু একটা আলাদা বাংলা আছে। হ্যাঁ, হাইড ব্রেন যেটা, রোম্বেনসেফালন যেটা আছে না, রোম্বেন মানে কি বলো তো? রম্বস মানে কি জানো তোমরা? রম্বস মানে কি? রম্বস মানে কি জানো? বলো বলো। আর রম্বস কি? জ্যামিতির বিষয়। রম্বস মনে নাই? আচ্ছা, রম্বস বলতে বোঝায় আসলে যেটা চারটা পাশ থাকবে সমান দৈর্ঘ্য, কিন্তু কোনগুলো ভিন্ন, মানে কোনগুলো ভিন্ন। যেমন ধরো কোনটা ধরো এরকম হচ্ছে, তারপরে আবার ধরো এরকম হলো, বাহু এমনভাবে থাকবে যে বাহুটা এমনভাবে থাকবে, বাহুগুলো আমার হলো না যদিও, কোনগুলো ভিন্ন হবে কিন্তু বাহু সবসময় এমন। হ্যাঁ, চারটা হয়ে সমান, এটা হলো রম্বস। এটা হলো হয় রম্বস। হ্যাঁ, এখান থেকে। আচ্ছা, মেরুরজ্জু এখানে সমস্যা পাইছো?
ও তো কোথায় কি কোথায় সমস্যা হচ্ছে বলো তো, বাসায় গাইতে বলছিলাম তুমি মিল তো পাচ্ছি কিন্তু তোমরা বলো। আচ্ছা তাহলে হবে বলো এখানে। আচ্ছা মেরুরঞ্জের এখান থেকে, আচ্ছা তাহলে মেরুরঞ্জের এখান থেকে গোটাটা আমি পড়ে শোনাচ্ছি। হ্যাঁ এই কথাগুলো না, কারণ এখানে তো কথাগুলো চলে যাচ্ছে। আচ্ছা তাহলে মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড মনে রাখবা, ল্যাটিন শব্দ স্পাইনা মানে হলো মেরুদণ্ড বা পিছনে বোঝায়। স্পাইনা ল্যাটিন শব্দ স্পাইনা, স্পাইনা মানে হলো মেরুদণ্ড বা পিছনে, পিছনের লাঠি বলা যেতে পারে মেরুদণ্ড, সেখান থেকে স্পাইনাল বলা হয়। আর তারপরে দেখো কর্ড বলা হচ্ছে, মানে কি পিছনের দড়ি, কর্ড মানে দড়ি, স্পাইনাল কর্ড, কর্ড মানে দড়ি, কর্ড মানে দড়ি বোঝায়, তার মানে কি পিছনের দড়ি। আসলে আমাদের যে এই যে মেরুদণ্ড আছে না, এই যে মেরুদণ্ড এর পিছনে একটা দড়ি আছে, স্নায়ুরজ্জুগুলো এমন ভাবে থাকে দড়ির মতো। দেখো দেখা যাচ্ছে না, দেখা গেল না? আচ্ছা এইবার দেখেন, দেখো মেরুদণ্ড, তাহলে স্পাইনা মানে হলো মেরুদণ্ড, এই যে এটা হলো সেই মেরুদণ্ড। হ্যাঁ স্পাইনা মানে হলো ওই যে মেরুদণ্ড, তাহলে হচ্ছে স্পাইনাল কর্ড, তার মানে মেরুদণ্ডের দড়ি, কর্ড মানে দড়ি। মেরুদণ্ডের পিছন দিকে স্নায়ুরজ্জুগুলা দড়ির মতো করে আছে, অনেকগুলা স্নায়ু কোষ একীভূত হয়ে লম্বা দড়ির মতো হয়ে আছে, ওইটাকেই বলা হচ্ছে স্পাইনাল কর্ড। আচ্ছা এখন বলছে মেরুরজ্জু কোরটির পিছনে অবস্থিত ফোরামেন ম্যাগনাম, ফোরামেন মানে গর্ত, ম্যাগনাম মানে বড়, বড় গর্ত, বড় গর্ত মানে কি জানো, আমাদের এই যে মেরুদণ্ড আছে না, মেরুদণ্ডের পিছনে এখানে যেহেতু গর্ত নাই, এখানে একটা গর্ত আছে, ওই গর্ত দিয়ে এই যে পিছনে, আমাদের পিছনে একটু দেখো অবতল গর্ত মতো, ওই গর্ত দিয়ে কিন্তু স্নায়ুরজ্জুগুলা মেরুদণ্ডের পিছন দিয়ে বের হয়ে গেছে, সবার আছে। হ্যাঁ বুঝতে পারছো? তো ওইটারই নাম হলো ফোরামেন। হ্যাঁ ফোরামেন মানে হলো গর্ত, আর ম্যাগনাম মানে বড়, মানে বড় গর্ত। ফোরামেন ম্যাগনাম মানে বড় গর্ত, আমাদের পিছন দিক থেকে একটা গর্তের মতো আছে, ওই গর্ত দিয়ে আমাদের যে ব্রেন থেকে স্নায়ুরজ্জুগুলো, মানে অনেকগুলো স্নায়ু কোষ একীভূত হয়ে লম্বা মোটা হয়ে নিচের দিকে নেমে আসে মেরুদণ্ড পর্যন্ত, ওইটাকেই বলা হচ্ছে, যে গর্ততে নেমে আসে তার নাম ফোরামেন ম্যাগনাম। বুঝতে পেরেছো? আচ্ছা এখন বলছে যে আমাদের হচ্ছে প্রান্তীয় ছিল তারপর বলছে দুই কর্ষণকার মধ্যবর্তী ছিদ্র দিয়ে মেরুরজ্জু থেকে 31 জোড়া মেরুরজ্জু স্নায়ু বের হয়। তো এটা একটু দেখো কশেরুকা কি, এই যে খণ্ড খণ্ড মেরুদণ্ডের যে ছোট ছোট অস্থি, এটাকে বলে কশেরুকা। মেরুদণ্ডের ছোট ছোট অস্থিকে বলা হয় কশেরুকা। এই যে এইগুলো, এটা একটা কশেরুকা, এটা একটা কশেরুকা, এই যে খণ্ড খণ্ড দেখতে পাচ্ছ, এটা তো খণ্ড খণ্ড না, এই খণ্ড খণ্ড যে মেরুদণ্ড আছে এদেরকে বলা হয় কশেরুকা। কশেরুকার বাংলা অর্থ মেরুদণ্ডের ছোট অস্থি, কশেরুকার বাংলা অর্থ মেরুদণ্ডের ছোট অস্থি। বুঝতে পারছো? তাহলে তুমি ইউটিউবে আগের একটু দেখে নিও। হ্যাঁ তাহলে কশেরুকার বাংলা কি, মেরুদণ্ডের ছোট অস্থি, ঠিক আছে? এটাকে ভার্টিব্রা বলা হয়, ভার্টিব্রা, ভার্টিব্রা বলা হয়। হ্যাঁ ভার্টিব্রা বলা হয়। হ্যাঁ তো এটাকে বলা হয় কশেরুকা বা ভার্টিব্রা। আচ্ছা তাহলে এখন কশেরুকাগুলো কিভাবে আছে, এখানে তো দেখছোই এটা খণ্ড খণ্ড, এখানে যদি আমরা একটু খেয়াল করি, মনে করো এটা একটা কশেরুকা ছোট অস্থি, তারপরে আবার মনে করো এখানে আর একটু গ্যাপ থাকে, হালকা একটু গ্যাপ থাকে। হ্যাঁ ওই গ্যাপে হলো তরুণাস্থি থাকে, আবার এখানে মনে করো আরেকটা, এইভাবে এই যে কশেরুকাগুলো আছে না, এই কশেরুকাগুলার মানে কশেরুকা মানে মেরুদণ্ডের ছোট অস্থি, মেরুদণ্ডের ছোট অস্থি, এর পিছনে এই যে ধরো এখানে মস্তিষ্ক ফোরামেন ম্যাগনাম মানে বড় গর্ত দিয়ে এই পিছন দিক দিয়ে এভাবে বের হয়ে চলে আসে, তাহলে মেরুদণ্ডের পিছন দিক থেকে স্নায়ুরজ্জু বের হয়ে চলে আসে। বুঝতে পারছো? তো তাহলে কশেরুকা তো বুঝলাম, এখন বের তো হয়ে আসে, আর কি হয়, দুই কশেরুকার মাঝে যে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গা থেকে আবার এদিকে কিছু স্নায়ু বের হয়ে গেছে, এই দিক দিয়ে কিছু স্নায়ু বের হয়ে গেছে, এইভাবে 31 জোড়া, এইভাবে কয়টা, 31 জোড়া। কিন্তু এই কশেরুকা কয়টা আছে, 33টা আছে, কিন্তু এই কশেরুকা আছে 33টা। বুঝছো?
হ্যাঁ, আর হলো যে এই যে তোমার হচ্ছে একটা পশরিকা দুই পশরিকার মাঝে স্নায়ুরজ্জ থেকে দুই পাশেই কিন্তু বের হয়ে গেছে হলো স্নায়ুতন্তুগুলা। তো এই যে গোটা জিনিসটাকে আমরা কেন বলি সুষমান্য কাণ্ড, ওই যে বললাম দুই পাশ থেকে সুন্দরভাবে সুষমভাবে বিন্যস্ত, এদিকে যেভাবে বিন্যস্ত এদিকেও সেভাবে বিন্যস্ত, এই জন্য নাম হলো, তখন এই গোটা জিনিসের নাম কি সুষমান্য কাণ্ড। কি এটুকু আর কোনো সমস্যা আছে এটুকে? আচ্ছা, তাহলে দেখো এবার হচ্ছে স্নায়ুকলা বলছে যে কলা দেহের সব ধরনের সংবেদন ও উদ্দীপনা গ্রহণ করে এবং তা পরিবহনের মাধ্যমে উদ্দীপনা অনুসারে অনুষ্ঠিত প্রতিদিন সৃষ্টি করে, সেটি স্নায়ুকলা। এটাও জ্ঞানমূলক বৈশিষ্ট্য হিসেবে পড়তে হবে। আচ্ছা, এখানে উপরের দিকে অবশ্য আরেকটা জিনিস ছিল মিশ্র প্রকৃতির, যে একটি জোড়া মেরুরজ্জের স্নায়ু বের হয়, এসব ঘাড়, গলা, বুক, পিঠ, হাত ও পায়ের স্নায়ু, এসব স্নায়ু মিশ্র প্রকৃতির। মিশ্র প্রকৃতির মানে কি, যে কিছু স্নায়ু থাকে যে একাই দুই কাজ করে, আবার কিছু স্নায়ু থাকে যে শুধু খবরটা ব্রেন পর্যন্ত পৌঁছায় দেয়। যারা খবরটা ব্রেন পর্যন্ত পৌঁছায় দেয় তাদেরকে সংবেদী স্নায়ু, বুঝা গেল কি, বা সেন্সরি স্নায়ু বলা হয়। সেন্স দিয়ে যাচ্ছে, যেমন ধরো তুমি চোখ দিয়ে কোনো কিছু দেখছো না, তো এখানে তো চোখে এখানে তো আলো আসলে পড়তেছে, তাই না, মানে এই জিনিস আলো পড়ছে, তাই না, এই আলোটাই তো তোমার চোখ দিয়ে ব্রেনে চলে গেছে। হ্যাঁ, ব্রেনে গেল না, এই যে গেল যে এই স্নায়ুর মাধ্যমে গেল, একটা স্নায়ু এই ছবিটা নিয়ে গেল ব্রেনে, নিয়ে যায় দেখাচ্ছে যে এই জিনিস, বুঝতে পারছো? তাহলে এটা হলো সংবেদী। তোমাকে মশা কামড় দিচ্ছে, তুমি যে বুঝতে পারলে না যে মশা কামড় দিল, এটা হলো সংবেদী। ঠিক আছে, এখন এখানে মশা কামড় দিচ্ছে, তো তুমি বুঝে ফেললা তো যে মশা কামড় দিচ্ছে না, কিভাবে বুঝলা? এখানকার স্নায়ু খবরটা নিয়ে ব্রেনে গেল। এবার ব্রেন আরেকটা, এটা হলো সংবেদী স্নায়ু। আর যে স্নায়ু বলবে যে মশাটাকে মার শালাকে, যে মনে করো বলবে, তাহলে এই হাতকে বলছে মার শালাকে, তুমি মেরে দিলা না, তাহলে এই যে মাল্লা, এটা হচ্ছে মটর। মটর মানে আজ্ঞাবাহী, যে আদেশ পালন করে। একইভাবে তোমাকে কেউ সালাম দিল না, তুমি যে সালামটা শুনলাম, এটা সংবেদী, কারণ তোমার কানের মধ্যে যে পর্দা আছে না, ওখানে একটা সংবেদী স্নায়ু আছে, ওই স্নায়ুটা খবরটা ব্রেনে নিয়ে গেল যে তোমাকে কেউ একজন বলছে আসসালামু আলাইকুম। এখন মোটর স্নায়ু সে ভোকাল কর্ড, যেখান থেকে আমরা কথা বলি, সেখানে নির্দেশনা পাঠাবে, বলবে, একই সাথে ফুসফুসকেও নির্দেশনা পাঠাবে, মানে বাতাস বের করার জন্য নির্দেশনা পাঠাবে। ও তোমাকে সালাম দিয়েছে, তুমি তার উত্তর দাও। অথবা এখন তার উপর তোমার রাগ থাকতে পারে, তোমাকে বললো আসসালামু আলাইকুম, তুমি বললে শালা বেটা শালা, এটাও হতে পারে, সেটাও ওই মোটর স্নায়ু, রাগ থাকলে বলতে পারো। তো যেটাই উত্তর দিক না কেন, সেটা হলো ওই মোটর স্নায়ু করে। তাহলে দুইটা স্নায়ু দুই রকম কাজ করে, একটা স্নায়ু হলো খবর ব্রেনে নিয়ে যায়, আর একটা স্নায়ু আদেশ পালন করে। আবার একটা স্নায়ু আছে এরকম যে কি করে, যেই স্নায়ুটা সে নিজেই খবর ব্রেনে নিয়ে যায়, আবার সে নিজেই, আবার ধরো এই হাত থেকে খবর ব্রেনে নিয়ে গেল, ওই স্নায়ু আবার নিজেই এরকম করে নড়ে উঠলো, হ্যাঁ, একটা মিশ্র, যে আর কি নিজে নিজেই ইয়ে করে, কাজ করতে পারে, দুই কাজই করতে পারে। তাহলে যে স্নায়ুটা খবর নিয়ে যেতে পারে, আবার খবর অনুযায়ী কাজও করতে পারে, তাকে বলা হয় মিশ্র, তাই না? ফাটা খ্রিস্টপত্র খবর করি না, খবর দেখি না, না কি যেন একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই কিনা? কিন্তু হচ্ছে যে তোমার হচ্ছে যে বেশিরভাগ যারা আর কি রাজনৈতিক মানে পদের হতে থাকে, তারা তো ফাটা খ্রিস্ট, ওইটা গল্পেই হয়, মানে নাটক সিনেমায় হয়। বাস্তবে কি আসলে যারা ক্ষমতায় থাকে, যেই হোক, তারা কি এরকম হয়? এরকম হয় না, ম্যাক্সিমাম হয় না, একটা দুটা ভালো থাকতেই পারে, ম্যাক্সিমাম হয় না। যেমন হাসনাত আব্দুল্লাহ একটা কথা বেশ ভালো লাগলো, ও অল্প বয়সে কিন্তু ভালোই আর কি, মানে ও বলছে যে জুলাই হওয়াতে, মানে এটাকে কি বলে, জুলাই তো না, জুলাই হওয়াতে 5ই আগস্ট তো হলো না, 5ই আগস্ট হওয়াতে যে কি হয়েছে, লাভ শুধুমাত্র আমার হয়েছে, তারপরে লন্ডন থেকে প্রবাসী তারেক রহমানের হয়েছে, বা আরো জামাতের হয়েছে, তার হয়েছে, এদেরই খালি লাভ হয়েছে, কিন্তু জনগণের কিচ্ছু হয়নি। বলছে যা লাভ হওয়ার আমার হয়েছে, লন্ডন প্রবাসীর হয়েছে, তারপরে জামাতের যে নেতা না, তার কথা বলছে না, সবগুলোর নাম বলছে, কয়েকজন নাম বলে বলছে ইত্যাদির জন্য যারা আর কি এমপি হয়েছে, তাদের লাভ হয়েছে 5ই আগস্ট হয়ে,
কারণ কি বাদশা না হলে কি তারেক রহমান কি প্রধানমন্ত্রী তো দেশে আসতো না, দেশে আসতো ফাঁসি দিয়ে দিত। তো বলছে যে 5ই আগস্ট হওয়াতে কি হয়েছে যে আমাদের লাভ হয়েছে কিন্তু জনগণের 1 টাকা লাভ হয়েছে জনগণের। যেমন তুমি যেমন ছিল তেমনই আসছো নাকি, তাই কি না? তাই তো কথাটা ভালো বলছে, কিন্তু ও নিজের লাভের কথা বলছে। বলছে যে 5ই আগস্ট না হলে আমি তো এমপি হতে পারতাম না, জনগণ কি পেল? আমি তো এমপি হলাম, তো জনগণ কি পেয়েছে? তাই বলছে, ঠিকই বলছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন দেখো যে তাহলে স্নায়ুকলা এটা তো বুঝলা, তাই না? আচ্ছা, এবার আমরা চলে আসি নিউরনের গঠন। এটা কিন্তু এর আগে শিখছো, এখন কি আবারও বলবো, মানে ছবি আঁকবো না এমনি মুখে মুখে বলবো? যেহেতু এর আগে মুখে বললে হবে, কারণ আগে তো ছবি আঁকা আছে, তাই কি না? আচ্ছা দেখো, তাহলে এখানে আঁকাইছিলাম না এর আগে? ও আচ্ছা, ঠিক আছে। নিউরনের ছবিটা আঁকার আগে প্রথমে যে কাজটা করবা সেটা হলো যে এরকম করে ফোটা ফোটা দিয়ে নেবা। ফোটা ফোটা দিয়ে তারপরে তুমি এই কাজটা করবা। নিউরন হচ্ছে এই জায়গাটাতে এসে তোমার হলো অনেক শাখা প্রশাখা, তাই না? এটা তো নিউক্লিয়াস, তো মনে রাখতে হবে যে এই অংশের একরকম নাম, এটার নাম হলো ডেনড্রন। আর এই শাখাগুলোর নাম ডেনড্রাইট। আমরা জানি ডেনড্রন মানে ডাল, হ্যাঁ, গাছের ডাল, আর ডেনড্রাইট মানে শাখা প্রশাখা। ঠিক আছে, এটা গাছের মতো মনে করো, গাছের ডাল, আর এটা হলো শাখা প্রশাখা। আচ্ছা, তাহলে নিচের দিকে এসে এই জায়গায় তোমার হচ্ছে কি হয়েছে যে এই যে এটা তো নিউক্লিয়াস, সেটাও চিহ্নিত করতে হবে। এটা নিউক্লিয়াস, এটা হলো, এগুলো হলো সাইটোপ্লাজম, সেটা চিহ্নিত করবা। আচ্ছা, এবার দেখো এখানে এসে এখানে কিছু আবরণ থাকে, তাই না? এখানে কিছু আবরণ থাকে। আবরণ, তারপর এটা অসংখ্য শাখা প্রশাখা দরকার হয়, তাই তো? একটু মোটা করলে ভালো হতো, মোটাটা কম হয়ে গেল। এই মনে করো। আচ্ছা, এখন এর ভিতরে কিছু আছে, এইখানে কিছু আবরণ থাকে। এটাই হলো আমাদের ছবি, আসলে অ্যাকচুয়ালি হয়ে গেছে, চিহ্নিত করলেই হয়ে গেল। এখন এই গোটা অংশটা তো আমরা জানি এটার নাম হলো একজন, তাই না? যেটা অ্যাক্সিস বরাবর আসছে তাই এর নাম হলো একজন, তাই না? আর উপরের দিকের এই অংশের নাম হলো কোষ দেহ।
এটা হলো কোষ ব্যাস। এখন একজন, এটা হলো একজন প্রান্ত, এটার নাম হলো একজন প্রান্ত, একজন প্রান্ত। একজন না অ্যাকশন? একই কথা। ওই দন্তেশ্ব যেটা থাকে তো অ্যাকশন আসলে, কিন্তু এটাকে যেমন ক্রোমোজোম আর ক্রোমোসোম মনে আছে, জি ওরকম অ্যাকশন বললেও হবে, একজন বললেও হবে, আসলে অ্যাকশন। হ্যাঁ, কিন্তু উচ্চারণ আসলে একজন বলে। এই ভিতরের এটার নাম হলো মায়াডিন আবরণ, মায়োডিন আবরণ। এটা হলো নিউরোলেমা, নিউরোলেমা। এটা র্যানভিয়ার পর্ব। এই তো ছবি বুঝলে তো সবই বুঝে ফেললাম, তাই না? ছবি বুঝেছো মানে সব বুঝেছো। এটা সৃজনশীল হিসেবে পরীক্ষা আসে, হ্যাঁ। না ওখানে তো যায়নি, দাঁড়াও আগে ওটা আঁকেনি। এখানে মনে হয় নিউরনটার চিহ্ন তো কম ছিল মনে হয়, যে একটা নিউরন ছিল না, 2 অধ্যায় মনে হয় এখানে কম ছিল। তো খাতায় দেখো ইয়ে করা আছে, নোট করা আছে ওখানে। আর যেমন মাইলিন নাম কেন হয়েছে সেগুলো তো বলেইছি, ওখান থেকে দেখে নাও, তাহলে সময় নষ্ট হবে না, তাই না? ওগুলো আর বলছি না, বাংলাগুলো তো সব বলে দিচ্ছি আমি। ছবি আঁকা শিখলাম, এখন হচ্ছে পরবর্তী বিষয়গুলো। আচ্ছা, এটার নাম অ্যাঞ্জোলেমা বা নিউরোলেমা বলা হয়। এটাকে অ্যাঞ্জোলেমা বলা যায় বা নিউরোলেমা বলা যায়, দুইটা নামেই রাখা হয়। একজনের বাইরে তাই, নিউরনের বাইরে তাই। বাকি তো পারো ভাই। এখন দেখো প্রতিবর্তী ক্রিয়া, এটাও সৃজনশীল হিসেবে আসতে পারে। হ্যাঁ, প্রতিবর্তী ক্রিয়ার ব্যাপারটা হলো এই, আমরা তো জানি যে একটা ক্রিয়ার বিপরীত আরেকটা ক্রিয়া তাৎক্ষণিক যদি হয় তাহলে সেটাকে প্রতিবর্তী ক্রিয়া বলে, তাই না? যেমন ধরো আলো দেওয়ালে পড়লো, আবার রিফ্লেক্স করে অন্যদিকে চলে গেল, তাই না? তাহলে এটা প্রতিবর্তী ক্রিয়া। তো যদি কোনো ক্রিয়ার পাল্টাপাল্টি আরেকটা ক্রিয়া তাৎক্ষণিক হয়, একটা ক্রিয়ার পাল্টাপাল্টি ক্রিয়া তাৎক্ষণিক হলো, তাহলে সেটা হলো প্রতিবর্তী ক্রিয়া। প্রতিবর্তী ক্রিয়ার প্রতিক্রিয়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছো। যেমন ধরো আমাদের দেখবা পায়ে কাটা যদি একটুখানি ফুটতে যায় কিনা, আমরা কিন্তু সাথে সাথে পা উঠাই ফেলি। যদি সাথে সাথে আমরা পা না উঠাতাম, গোটা কাটা ফুটে যেত না, গোটা কিন্তু কখনোই ফুটে না। একটুখানি ফুটতেই স্বয়ংক্রিয়ভাবে এটা আমাদের সুষম কাণ্ড থেকে নির্দেশনা দেয়। ব্রেন পর্যন্ত যাওয়া লাগে না, ব্রেন পর্যন্ত যাওয়া লাগে না, সুষম কাণ্ড থেকে মাংসপেশি সংযোজন ঘটায়, উপরের দিকে উঠে যায়, আমরা তখন পারি না। আবার আমাদের হচ্ছে যে হাতে হঠাৎ সুই ফুটে, হাত আমরা খুব তাড়াতাড়ি সরাই ফেলি, তাই না? কারেন্ট শক যে হয়, হ্যাঁ, কারেন্ট শকে কি হয়, আমরা মনে করি কারেন্ট কোথায় আমাদেরকে ধাক্কাতে ফেলে দিল। আসলে কারেন্ট কখনো আমাদেরকে ধাক্কা দেয় না, আমরা নিজেরাই নিজেদেরকে ধাক্কা দিই। কিন্তু এটা ব্রেন থেকে হয় না, সুষম কাণ্ড থেকে হয় বলে আমরা বুঝি না। বুঝতে পারছো? যে ধরো এখানে হাত দিলাম, কারেন্ট শক হলো, তখন আমার সুষম কাণ্ড এমন করে এটা টান দেয়, তখন আমি ব্যালেন্স রাখতে না পারে ধস করে পড়ে যায়, আর ভাবে কারেন্ট আমার ধাক্কা দিয়ে ফেলে। আসলে কারেন্টকে দোষ দেওয়া ঠিক না, বরঞ্চ কারেন্ট কি করে, কারেন্ট তোমাকে ভালোবেসে কাছে টেনে নেয়, তাই না? তাহলে ও কিন্তু এত খারাপ না যে তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে,
ও চায় যে কাছে আসো, তাই না, আকর্ষণ করে, কিন্তু কাছে এনে তারপরে কি করে, বাইরে ফেলে। যদি ও তুমি যদি হাত ছড়াইতে না পারো না, একবার যদি তোমাকে টেনে নেয় নিচে, তো তুমি শেষ, তোমার ক্যারিয়ার শেষ। ক্যারিয়ার শেষ মানে যে যেমন ধরো যে ক্যারিয়ার শেষ কিন্তু আরেক ভাবে হয়, আরেকটা কারেন্ট শকের ব্যাপারটা আছে, সেটা হলো যে যারা আর কি ক্যারিয়ার তৈরি করার আগেই প্রেম ভালোবাসা জড়ায় যায়, ওটাও কিন্তু কারেন্ট শকের, বুঝতে পারছো? যে একবার টানে নেয়, ওখান থেকে বের হয়ে আসা খুব কঠিন, ওখান থেকে বের হয়ে আসা কি খুবই কঠিন, এবং ওখান থেকে বের হয়ে আসা খুব কঠিন, এবং সেই জন্য কি হয়, ওখান থেকে বের হয়ে আসা খুব কঠিন হওয়ার কারণে কি হয়, ওই যে মরে যায়, মানে তার ক্যারিয়ার শেষ হয়ে যায়, জীবনে প্রতিষ্ঠিত করতে পারে না, অনেক সময় আত্মহত্যা করে, অনেক সময় মনে করো যে নেশা টেশা খাইতে শুরু করে দেয় ভুলে থাকার জন্য, ঘুম টুম হয় না, এটা সেটা এরকম আর কি ঘটনা ঘটে আর কি। তো সেই জন্যই আর কি এগুলো ব্যাপারে সাবধান। এইটা একটা কারেন্ট, আর ওই দিকটাও আর একটা কারেন্ট, ওই কারেন্ট থেকেও দূরে থাকতে হবে, তাই কি না? একে তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও নিষেধ, হারাম, আবার তোমার ক্যারিয়ারের জন্য বিপজ্জনক, এটা মাথায় রাখতে হবে, তাই কি না? ঠিক তো, ঠিক কি না? ঠিক স্যার। আচ্ছা, তাহলে আশা করি প্রতিপত্তি ক্রিয়ার ব্যাপারটাতে সমস্যা হবে না, তাই কি না? এটা পড়লেই দেখবে, এখন বুঝতে পারবে। আচ্ছা, এরপরে দেখো প্রান্তীয় স্নায়ুতন্ত্র। আমরা তো এই প্রান্তীয় স্নায়ুতন্ত্র আগেই পড়েছিলাম, 12 জোড়া করটিক থেকে যেটা বের হয়, মুখমণ্ডলে গলায় টলে চলে আসছে, এটা হলো প্রান্তীয়, আর করটিকটা প্রান্তীয়, আর হচ্ছে সুষমকাণ্ড থেকে বের হলে ওটা হলো সুষমনা প্রান্তীয়, যেটা হলো যে 31 জোড়া থাকে। এগুলো কিন্তু সবই ক খয়ের জন্য পড়তে হবে, হ্যাঁ। সংস্কৃত 12 জোড়া, আর সুষমনা কাণ্ড থেকে 31 জোড়া, হ্যাঁ, সুষমকাণ্ড থেকে 31 জোড়া, আর ওর থেকে 12 জোড়া। দুটারই কাজে কি হ্যাঁ, দুটার কাজই একই, তবে এখানে হলো তোমার হচ্ছে যে যেটা হচ্ছে তোমার এখান থেকে যেটা এই সুষমকাণ্ড থেকে যেটা দুই পাশে বের হয়ে যাচ্ছে, এদের কাজ তো তোমার হচ্ছে আমাদের নিচের দিকে, নিচের অঙ্গ পায়ের তলা পর্যন্ত এর কাজ, আর ব্রেন থেকে যেটা আসে তার বেশিরভাগ দখল আছে মুখমণ্ডল বা এই অঞ্চলগুলোর উপরে বেশি, হ্যাঁ, বুঝতে পারো কি? তো এই তাছাড়া প্রান্তীয় মানেই হলো সবাই ওই প্রান্ত থেকে খবর নিয়ে কেন্দ্রবিন্দুতে আসে, এই। আচ্ছা, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র তো আগেই বললাম, যেটা কি নিজের কোনো নিয়ন্ত্রণ নাই, স্বয়ংক্রিয়ভাবে কাজ হয়, সেটাই হলো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। হ্যাঁ, আমাদের অগ্ন্যাশয়, আমাদের হচ্ছে লিভার, আমাদের পাকস্থলী, আমাদের ক্ষুদ্রান্ত, সব ফুসফুস, সব কি স্বয়ংক্রিয়ভাবে কাজ হচ্ছে, তাহলে এরা হলো সবাই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। তারপরে দেখো যে উদ্দীপনা সঞ্চালন কাকে বলে, এটা ক্ষয়ের জন্য পড়বা। পরিবেশ, তার আগে উপরে একটা লাইন আছে, প্রতি সেকেন্ডে 100 মিটার স্নায়ুর ধরনের তারতম্য হতে পারে। আর এখানে একটা কথা আছে, 100 মিটারের কথাটা মনে রাখবে, পরস্পর সংযুক্ত অসংখ্য নিউরন তন্তুর ভিতর দিয়ে উদ্দীপনা বা তারা শেষ পর্যন্ত মস্তিষ্কে পৌঁছায়। প্রতি সেকেন্ডের বেগ প্রায় 100 মিটার, মানে 100 মিটার বেগে, হ্যাঁ, পার সেকেন্ডে, এটা এইটা হচ্ছে, হ্যাঁ, পার সেকেন্ডে 100 মিটার বেগে আর কি এটা চলে আসে। আর পরিবেশ থেকে যে সংকেত স্নায়ুর ভিতর দিয়ে প্রভাবিত হয়ে মস্তিষ্কে বসে, তাকে স্নায়ুধারণা বা উদ্দীপনা বলে। এটা ক্ষয়ের জন্য করতে হবে। তাহলে এটাও পড়লে পরে বুঝতে পারবা, যদি বর্ণনা আকারে আসে এটা নিজে নিজে পড়লেই বুঝতে পারবা। আগামী দিন আমরা হরমোন থেকে পড়াবো, এটা একটা টপিক যেহেতু শেষ হয়ে গেল, তো আগামী দিন আমরা হরমোন থেকে পড়াবো। তাহলে হরমোন